জানাচ্ছি শিরোনামগুলো। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই গণগীতা পাঠ কর্মসূচি। পরিচালনাগত জটিলতায় 6 দিনে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর কয়েক হাজার ফ্লাইট বাতিল। চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। গাজায় ভূতের সাথে লড়ছে ইসরায়েলি সেনারা। কটাক্ষ সিরীয় প্রেসিডেন্টের। আল কায়েদার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও কখনো বেসামরিক নাগরিকের ক্ষতি করেননি বলে দাবি। দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বিধানসভা নির্বাচনের 3 মাস আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রাজ্যের বাসিন্দারা। রোববার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গণগীতা পাঠ আয়োজনে অংশ নিয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের পাল্টা ঘোষণা, কোনো চাপে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না তিনি। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। কলকাতার প্যারেড গ্রাউন্ডে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হয় গণ গীতাপাঠ কর্মসূচি, যাতে অংশ নেন সনাতন ধর্মের লাখো মানুষ। বিধানসভা নির্বাচনের 3 মাস আগে এই আয়োজন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে ব্যাপক উত্তেজনা। কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপির বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজ্যের 63% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, তাদের ভোট টানতেই গেরুয়া শিবিরের এমন পদক্ষেপ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পর গীতাপাঠের এই আয়োজনকে পাল্টা কর্মসূচি হিসেবেও দেখা হচ্ছে। গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে দেয়া হবে না। ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না, মসজিদ নিয়ে কেউ করতে পারে। আর রাম মন্দির 550 বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে স্বাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গূঁজ এখানে চলবে। এদিকে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তে এখন অনড় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বাবরি মসজিদ জবরদস্তি সে তোড়া গিয়া। জোর করে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছিল। 1 বছর আগে থেকেই আমি বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা করে আসছি। সরকার আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, তবে আমি তাদের জানিয়ে দিয়েছি আমি পিছু হটব না। তো এই পিছু নেই হটেঙ্গে। 5 লাখ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবে এতে যোগ দেননি তাদের কেউই। কর্মসূচি নিয়েও করেননি কোনো মন্তব্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 6ষ্ঠ দিনের মতো ফ্লাইট বিপর্যয়ের শিকার ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। পরিচালনাগত জটিলতার কারণে গেল কয়েকদিনে বাতিল হয় সংস্থাটির কয়েক হাজার ফ্লাইট। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে চরম দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ। এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে রোববার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, জানিয়েছে কিছু ভারতীয় গণমাধ্যম। বিয়ের রিসেপশন অনুষ্ঠানের সব আয়োজনই করা হয়েছে, সময় মতো উপস্থিত অতিথিরাও। তবে যাদের জন্য এই আয়োজন, আসতে পারেনি তারাই। তাই নবদম্পতি যোগ দিয়েছে ভার্চুয়ালি। ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে ফ্লাইট বিপর্যয়ের ফলেই এ সংকট। সংস্থাটির পরিচালনাগত জটিলতার কারণে 6 দিনে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, যাতে দুর্ভোগে পড়েছে দেশটির কয়েক লাখ মানুষ। যাত্রীদের অভিযোগ, ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় মতো জানানো হয়নি ফ্লাইট বাতিলের বিষয়টি। চলতি মাসের শুরু থেকে এয়ারলাইনটির পাইলট ও কেবিন ক্রুদের জন্য শিডিউল সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা থেকেই সংকটের শুরু। নতুন ফ্লাইট শিডিউল মেলাতে গিয়ে দেখা দেয় বিপর্যয়। সেটির ফলশ্রুতিতে বাতিল হতে থাকে ফ্লাইট। বিমানবন্দরে দেখা দেয় চরম দুর্ভোগ। শিশু ও বৃদ্ধদের নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের।
They should have informed the cancellation of the flight. ফ্লাইট বাতিলের বিষয়টি অন্তত 4-5 ঘন্টা আগেই জানানো উচিত ছিল, তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারতাম। আমি পরিবার নিয়ে এসেছি, ছোট বাচ্চা আছে, 79-80 বছর বয়সী বয়স্ক সদস্যও আছেন, সঙ্গে 5 থেকে 6টা ব্যাগ। এখানে এসে জানতে পারলাম আমাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। Along with 5-6 baggages and everything. একদিকে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা, অন্যদিকে হুহু করে বাড়ে অন্যান্য বিমান সংস্থার টিকিটের দাম। সেগুলোর ভাড়া স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় 4 থেকে 5 গুণ পর্যন্ত। আমাদের সামনে কোনো বিকল্প নেই, অন্য ফ্লাইট খুঁজছি, কিন্তু ভাড়া এত বেশি যে নেওয়া সম্ভব হচ্ছে না। এখন টিকিটের দাম 25,000 থেকে 50,000 রুপি, কিছু তো এরও বেশি। অথচ সাধারণ সময় এই রুটের ভাড়া থাকে 6 থেকে 10,000 রুপির মধ্যে। তবে ফ্লাইট বিপর্যয়ের 6ষ্ঠ দিনে রোববার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ প্রধান বিমানবন্দরগুলোতে কমেছে ভিড় ও বিশৃঙ্খলা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ভারতের পর্যটন রাজ্য গোয়ায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, প্রাণ গেছে কমপক্ষে 25 জনের। প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে নাইট ক্লাবটির কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দীর্ঘ সময়ে চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই পানশালায় কর্মচারী। স্থানীয়দের পাশাপাশি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন পর্যটকও। এ ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মূল কারণ শনাক্তে চলছে তদন্ত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ তোলেন 7 অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে তেল আবিব। এদিকে আল কায়দার সাথে সম্পর্ক থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন আল শারা। তার দাবি, দীর্ঘদিন যুদ্ধ করলেও কখনো বেসামরিকদের উপর হামলা চালাননি তিনি। আবু মুহাম্মদ আল জোলানি একসময় এই নামেই পরিচিত ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল কায়দার কমান্ডার ছিলেন। তার মাথায় এনে দিলে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গেল 1 বছরে যেন নিজের অতীতকে অনেকটাই মুছে ফেলেছেন শারা। সন্ত্রাসী তালিকা থেকে তার নাম বাদ দেয় ওয়াশিংটন। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত দোহা সম্মেলনে ওয়াশিংটন দামেস্কের এ সম্পর্ক উন্নয়নের বিষয়টি আরও স্পষ্ট করেন শারা নিজেই। মার্কিন প্রশাসনের সাথে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সমর্থনও জানিয়েছে তারা। বিশ্বের বেশিরভাগ দেশই একই পথে এগোচ্ছে। এদিকে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়লেও যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলকে রীতিমতো তুলোধনা করেছেন শারা। গাজায় বর্তমানে ভূতেদের সাথে লড়াই করছে ইসরায়েল, একথা বলে কটাক্ষ করেন সিরিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েল এখন ভূতেদের সাথে লড়াই করছে। 7 অক্টোবরের হামলাকে পুঁজি করে গাজায় নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। এই গণহত্যার দায় থেকে পালিয়ে বেড়াচ্ছে আর আশেপাশের আরো বেশ কিছু অঞ্চলের নতুন করে সমস্যা তৈরি করছে। দোহা সম্মেলনে আল কায়দার সাথে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেন উপস্থাপিকা। এ সময় আল কায়দার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করেননি বলে দাবি করেন শারা। সম্মানের সাথে 20 বছরের বেশি সময় ধরে লড়াই করেছি আমি। আমার সাথে যারা ছিলেন তাদের ঝুঁকিতে ফেলেছি, বহুবার বিপদে পড়েছি, তবে ব্যক্তিগতভাবে কখনো কোনো বেসামরিকের ক্ষতি করিনি। 2016 সালে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেন তিনি। পরিবর্তে সিরিয়ার বিরোধী দলের নেতৃত্ব দেন। আসাদ সরকারের পতনের পর 2025 সালের 29 জানুয়ারি তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সরকার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব। শনিবার তেল আবিবের হাবিবা স্কয়ারে জড়ো হন শত শত বিক্ষোভকারী। 7 অক্টোবরে হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহু সরকারের নানা পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট দেশটির জনগণ। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, জবাবদিহি এড়াতেই নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চাইছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের দাবি, এটি করা হলে কখনোই প্রমাণিত হবে না ইসরায়েল সরকারের ভুল পদক্ষেপগুলো। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে নিহত হয় কমপক্ষে 1200 ইসরায়েলি। ইসরায়েলের পাল্টা সেনা আক্রমণে প্রাণ হারান গাজার 70,000 বেসামরিক ফিলিস্তিনি।
স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রশ্নবিদ্ধ ইন্দোনেশিয়ার সরকার। ক্ষতিগ্রস্তরা উপযুক্ত সহায়তা না পাওয়ায় রীতিমতো প্রশাসনকে করা হচ্ছে তুলোধুনো। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আশ্রয় শিবিরে চিকিৎসার অভাবে মৃত্যুবরণকারী এক নারীর গল্প। পরিবারের অভিযোগ, বারবার সহায়তা চাইলেও আসেনি ডাক্তার, মেলেনি জরুরি ওষুধ ও সেবা। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে স্তব্ধ ইন্দোনেশিয়ার বাসিন্দা মোহাম্মদ আসান। সন্তানরাও অধিক শোকে পাথর। বন্যার ভয়াবহতায় নিঃস্ব হওয়ার তালিকা কেবলই দীর্ঘ হচ্ছে এই পরিবারের। সপ্তাহব্যাপী বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। ভেসে গেছে বেশিরভাগ বাড়িঘর। শরণার্থী শিবিরগুলোই একমাত্র ভরসা। তবে মিলছে না খাবার, জরুরি ওষুধ। প্রাণ বাঁচাতে বাকি 10 জনের মতো আশ্রয় নিয়েছিলেন আসানও, কিন্তু বারবার আকুতি জানিয়েও পাননি স্ত্রীর চিকিৎসা। সে আগেই অসুস্থ ছিল, দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিল। বন্যার ভয়াবহতায় প্রয়োজনীয় ওষুধ আনতে পারেনি। এখানে সাহায্য চাওয়ার পরও কোনো চিকিৎসক আসেননি। বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হওয়ায় সমালোচনার ঝড় সামলাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন। আমার স্ত্রী বারবারই বাড়ি ফিরতে চাইছিল, কিন্তু বানের তোরে বাড়িই ভেসে গেছে। 1 সপ্তাহ যাবৎ আশ্রয় শিবিরে আমরা। দেশটির ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা অনেক, নিখোঁজ বহু বাসিন্দা। দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন সুমাত্রার সাধারণ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার দায় আবারও মস্কোর উপর চাপালো কিয়েভ, ওয়াশিংটন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া হামলার পরিধি বাড়ানোয় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এদিকে আবারও ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া। এক রাতেই 29টির বেশি স্থানে অন্তত 200 ড্রোন মিসাইল হামলা চালানো হয়। ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণ। সামরিক ঘাঁটি, কারখানা এবং সেনা ক্যাম্প লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এর পাশাপাশি লক্ষ্য ছিল জ্বালানি কেন্দ্রগুলো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল শুক্রবার থেকে ইউক্রেনে হামলার পরিধি আবারও বাড়িয়েছে রাশিয়া। এখন পর্যন্ত 650 ড্রোন এবং অর্ধশত মিসাইল ছোড়া হয়েছে। নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লক্ষ্যবস্তুতে পরিণত হয় 150 স্থাপনা। আমাদের জরুরিভাবে অস্ত্র সহায়তার প্রয়োজন। বিশ্বের সবার এক হয়ে আমাদের সাহায্য করতে হবে। ট্রাম্প, আপনি আমাদের কথা শুনুন। আপনাকে প্রতারিত করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আপনি রাশিয়ার সাথে কোনো রকম সমঝোতায় আসতে পারবেন না। ইউক্রেনের পতন নিশ্চিত করে তারা নতুন কিছু ধ্বংসের জন্য এগিয়ে যাবে। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে ফোন আলাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসেন উইটকফ, কুশনার। ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা ফলপ্রসূ হওয়ার সংকেত মিললেও মস্কোর দফায় দফায় হামলার কারণে অনেকটাই অনিশ্চিত পরিস্থিতি। নিজেদের অবস্থানে অনড় থাকলেও যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখনও সম্পূর্ণ নির্ভর করছে রাশিয়ার উপর, জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। এই লড়াই আমরা চালিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। শুধুমাত্র গেল নভেম্বর মাসেই ইউক্রেনের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় রাশিয়া। পুরোপুরি আয়ত্তে নিয়েছে লুহান্স্ক। আংশিকভাবে এখনও রাশিয়ার দখলে আছে দোনেৎস্ক ও খেরসনের বিস্তৃত উপকূলীয় এলাকা। দখলকৃত এসব গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে যুদ্ধবিরতিতে যাওয়ার শর্ত দিয়েছে রাশিয়া। অন্যদিকে নিজেদের ভূমির এক অংশ রাশিয়ার জন্য ছাড় দিতে নারাজ ইউক্রেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝেই পুয়ের্তো রিকোতে সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। শনিবার অত্যাধুনিক সব সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র নিয়ে পুয়ের্তো রিকোর পন্স উপকূলে অবস্থান নেয় মার্কিন সেনাদের একটি ইউনিট। উপকূলের কাছাকাছি সান্তিয়াগোতে সামরিক ঘাঁটিতে অবস্থান করবে তারা। সেখান থেকেই চালানো হবে মহড়া। ভেনেজুয়েলাকে চাপ প্রয়োগে ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝে এলো সামরিক মহড়ার ঘোষণা। দাবি, মাদক পাচার রোধেই এসব তৎপরতা। ক্যারিবিয়ান সাগরে একযোগে সামরিক ও নৌ মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব মার্কিন বাহিনী। এক ঝাঁক হলিউড তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্বদের সাথে হোয়াইট হাউসে নৈশভোজে আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়োজনে উপস্থিত ছিলেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন সহ আরও অনেকেই। এ সময় কিছু অভিনেতা ও সঙ্গীত শিল্পীকে কেনেডি সেন্টার অনার্স সম্মাননা প্রদান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বক্তৃতায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান কুস্টি নোয়েমের কর্মদক্ষতার প্রশংসা করেন তিনি। এক ঝাঁক তারকা ও বিখ্যাত ব্যক্তিদের সাথে বেশ আনন্দেই অনুষ্ঠান উদযাপন করতে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভয়াবহ অগ্নিকাণ্ডের শোকের মাঝে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করছে চীনের নিয়ন্ত্রণাধীন এলাকা হংকং। নির্বাচনে 90টি আসনের বিপরীতে 161 জন প্রার্থী লড়ছেন। শহর জুড়ে পোস্টার টানিয়ে নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করছেন তারা। পাশাপাশি নির্বাচন উপলক্ষে উপহার আর কেনাকাটায় মূল্য ছাড়ও দেয়া হচ্ছে। চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ায় আইন ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা ও কর ব্যবস্থা এবং সামাজিক নীতি সহ অনেক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে হংকং প্রশাসন। তবে 2021 সালে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে বেইজিং। নিয়ম করা হয় একমাত্র চীনের প্রতি অনুগতরাই প্রার্থী হতে পারবে।